পুলিশ আর র্যাব হচ্ছে একমাত্র বাহিনী যারা গণহত্যার সাথে জড়িত ছিল। ডিজিএফআই, এনএসআই, এসবি এরা সবাই গণহত্যার সাথে জড়িত ছিল গত 16 বছর। প্রথম আলোচনাটা শুরু হয়েছে আপনার পুলিশ কমিশন গঠন করা নিয়ে। এইটা ইনিশিয়ালি ঐকমত্য কমিশনের এজেন্ডাতে ছিল না। আমরা বেশ ইন্টারনালি এবং এক্সটার্নালি এটা নিয়ে কথা বলেছি। গত সপ্তাহে পার্টিকুলারলি আমি এটা সিরিয়াসলি রেজ করেছি কমিশন সদস্যদের সাথে, এবং পুলিশ সংস্কার নিয়ে বেশ কিছু বড় বড় প্রোগ্রাম হয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের, তারপরে হচ্ছে আপনার কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত যে অ্যাসোসিয়েশন আছে, পুলিশ কল্যাণ সমিতি, তাদের সাথে আমি বেশ কয়েকবার মিট করেছি। তাদের অনেকগুলো দাবি দেওয়া নিয়ে আমাদের কথা বলতে হয়েছে। তো সারা দেশেই মোটামুটি, এবং পুলিশ সংস্কার কমিশনে যারা সদস্য ছিলেন তারাও অনেকে বোধ করেছেন যে এটা নিয়ে আসলে খোলামেলা আলাপ হওয়া দরকার। তো সেই প্রেক্ষিতে গত সপ্তাহে আমি প্রেসে এটা রেজ করলাম এবং কমিশনকেও বলেছি যে জনপ্রশাসন এবং পুলিশ নিয়ে সিরিয়াসলি আলোচনা হওয়া উচিত। কারণ হচ্ছে আপনি এত এত সংস্কারের যেটা প্ল্যান করছেন, বাস্তবায়নটা আসলে কাকে দিয়ে করবেন? দিন শেষে পুলিশকে দিয়ে করবেন, বিচার বিভাগকে দিয়ে করবেন, আমলাদেরকে দিয়ে করবেন। তো যাদেরকে দিয়ে আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন, তারা পরিবর্তন যদি না হয়, আপনার স্বপ্নগুলো অপরিবর্তিত থেকে যাবে। তো সেটার জন্য আমি কমিশনকে ধন্যবাদ জানাই। কমিশন নিয়ে আলোচনা হয়েছে আজকে, কিন্তু এটা আসলে খুব আংশিক। আমরা চেয়েছিলাম পুলিশ সংস্কার কমিশন যেটা করা হয়েছিল সেটার সুপারিশকে নিয়ে একটা হোলসেল পুলিশ সংস্কার নিয়ে আলোচনাটা হোক। কারণ পুলিশ আর র্যাব হচ্ছে একমাত্র বাহিনী যারা গণহত্যার সাথে জড়িত ছিল কিন্তু জাতির কাছে ক্ষমা চেয়েছে এবং ওপেনলি ইনভাইট করেছে যে আমরা আসলে জনগণের বাহিনী হইতে চাই। কিভাবে করা যায় সেটা আপনারা দায়িত্ব নিয়ে করেন। অন্য কোনো ফোর্স, বাংলাদেশে গোয়েন্দা সংস্থাগুলো দেখেন, ডিজিএফআই, এনএসআই, এসবি এরা সবাই গণহত্যার সাথে জড়িত ছিল গত 16 বছর। বাংলাদেশের আর্মড ফোর্সেস কোনো না কোনো ফর্মে, এটা শত শত হাজার হাজার ক্রসফায়ার, তারপর এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, আয়নাঘর সবকিছুর সাথে জড়িত ছিল। স্বীকারও করে না, জাতির কাছেও ক্ষমা চায় নাই, সংস্কারও হইতে দিতে চায় না তাদের নিজেদেরকে। তো সেখানে এইটা একটা মানে স্টেপ অ্যাহেড সার্টেনলি, কিন্তু সংস্কারটা নিয়ে সিরিয়াসলি আলোচনা হওয়া দরকার। কমিশনের ব্যাপারে ইন প্রিন্সিপাল সকল রাজনৈতিক দল একমত হয়েছে। কমিশনের ফ্রেমিং যেটা দিয়েছে, 9 সদস্য ঐকমত্য কমিশনের কাছ থেকে প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাবনার মধ্যে যেটা আমাদের তরফ থেকে আমরা বলেছি 2 জন পুলিশ কর্মকর্তা আছে অবসরপ্রাপ্ত। সেখানে আমরা বলেছি 2 জন পুলিশ কর্মকর্তা না রেখে একজন নন কমিশনড অফিসার রাখেন, মানে যারা কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত হয়, কখনো কখনো তারা এএসপি পর্যন্ত হয়, এবং এই সংখ্যাটা আপনার হিউজ। আপনার আমাদের টোটাল পুলিশ ফোর্স হচ্ছে 2,14,000, তার ভিতরে 2,06,000 সদস্য হচ্ছে কনস্টেবল থেকে এএসআই, এসআই, তারপরে ইন্সপেক্টর পর্যন্ত হয়, রেয়ারলি আপনার এএসপি হয়। তো সেই জনগোষ্ঠীকে যদি আপনি কমিশনের রিপ্রেজেন্টেশনে না রাখেন, যারা গ্রাউন্ড লেভেলে পুলিশিংটা ইনফ্যাক্ট করে, যারা ওসি হয়, যারা বিভিন্ন জায়গাতে অনেক, আপনি 999 কল করলে যে যাবে, রাতের বেলা যে পেট্রোল করে, মোবাইল ফোর্সের দায়িত্ব পালন করে, এবং এই গণহত্যায় যারা ওতপ্রোতভাবে কোনো না কোনোভাবে জড়িত ছিল, অ্যাক্টিভলি অথবা প্যাসিভলি, তাদেরকে তো আপনার কমিশনের ভিতরে রাখতে হবে। দ্বিতীয়ত আমরা যেটা প্রস্তাব করেছি গঠনের মধ্যে, সেটা হচ্ছে যে সরকারি দলের প্রতিনিধি, বিরোধী দলের প্রতিনিধি, স্পিকারের প্রতিনিধি, আবার ডেপুটি স্পিকারের প্রতিনিধি। যেহেতু ডেপুটি স্পিকার ইন প্রিন্সিপাল এগ্রি করেছে বিরোধী দল থেকে হবে, তাহলে আপনি একই ক্যাটাগরিতে 2 জন করে সদস্য আসছে, প্রয়োজন নাই। আমরা প্রস্তাব করেছি এখানে একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ, যিনি সেশন জাজ ছিলেন, দায়রা জাজ ছিলেন, বাংলাদেশে ইনভেস্টিগেশন করা থেকে শুরু করে সাক্ষী দেওয়া পর্যন্ত টোটাল ক্রিমিনাল প্রসিডিওরে কিন্তু পুলিশ হেভিলি ইনভলভ। তাহলে যিনি দায়রা সেশন জাজ ছিলেন, তিনি এই প্রসেসের ফ্লস গুলো জানেন, যে জুডিশিয়াল প্রসেসের ভিতরে পুলিশ কিভাবে অন্যায় কাজগুলো করে, ডিটেনশনে নেয়, ডিবিতে নেয়, রিমান্ডে নেয়, এখানে টাকা পয়সার লেনদেন হয়, এই পুরো প্রসেসটা সে জানে। থার্ড আমরা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে একজন ভিকটিমকে রাখার জন্য, যে গত 16 বছরে পুলিশের দ্বারা গুমের শিকার হয়েছে, অথবা আয়নাঘরে ছিল, অথবা ডিবিতে রিমান্ডের শিকার হয়েছে, হাত পায়ের নখ তুলে দিয়েছে, ইলেকট্রিক শক দিয়েছে, ওয়াটার বোর্ডিং করেছে, এদের একজন প্রতিনিধি রাখা দরকার। তো এই কাঠামোটা আমরা পরিবর্তনের প্রস্তাব দিয়েছি। বাকি ক্ষমতার এখতিয়ারের ব্যাপারে এটা পার্লামেন্টকে রেফার করা হয়েছে, যে নেক্সট পার্লামেন্ট এটা আলোচনা করে এটার ক্ষমতা, দায়বদ্ধতা এবং এটার এখতিয়ারটা কতদূর পর্যন্ত যাবে